নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। এই রাজ্যের প্রত্যেকটা মানুষের মনের মধ্যে একটাই কথা যে পরিবর্তন হোক, এই সরকার চলে যাক। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বিজেপির তাবর নেতারা রাত দিন এক করে দিচ্ছেন পরিবর্তন করার জন্য। আর তখনই কিন্তু গোটা রাজ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেটা সুচতুরভাবে কেউ বা কারা ছড়িয়ে দিচ্ছে। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তো চায় পরিবর্তন হোক, বিজেপির নেতারা তো চায় বাংলার বুকে পরিবর্তন হোক, কিন্তু মোদি কি চায় পরিবর্তন হোক? আমি জানি আপনার মনের মধ্যে সেই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে, আর হওয়া স্বাভাবিক, কারণ পরিস্থিতি সেভাবেই তৈরি করা হয়েছে। আজ কিন্তু আমি আপনাদের সামনে এমন জিনিস তথ্য এনে দেবো, যে তথ্যগুলো দেখে আপনি বুঝে যাবেন যে এই রাজ্যে পরিবর্তন আদৌ কি চান মোদি নাকি চান না। সব নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা। শুরুতে বলি, আপনাদের খুব গুরুত্ব দিয়ে প্রতিবেদনটা দেখবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তারপরে আপনি কমেন্টস করবেন। আপনারা জানেন এই রাজ্যে পরিবর্তনের স্বপ্ন আমরা সবাই দেখি, আপনিও দেখেন। আপনি কি কারণে দেখেন, ধর্মীয় কারণে দেখেন কি অন্য কারণে দেখেন, সেটা আমি প্রশ্ন করছি না। আমার কাছে বিবেচ্য হচ্ছে আপনি পরিবর্তন চান, তাই আপনি রুদ্রবার্তা দেখেন। পরিবর্তন সবাই চাইছে। কেন চাইছে? কারণ হচ্ছে এই সরকারের যে সমস্ত কর্মপদ্ধতি, তোষণবাদ থেকে শুরু করে দুর্নীতি, সবেতেই এই সরকার বা এই রাজ্যে তৃণমূল সরকার যে জায়গায় নিয়ে গেছে বাংলাকে, সেখানে গিয়ে বাংলার আর ঘুরে দাঁড়ানোর জায়গা নেই। শুধুমাত্র পরিবর্তন ছাড়া কোনো রাস্তা নেই। আমি জানি এটা আপনার মনের কথা। এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী 2020 সালে ডিসেম্বর মাসে জয়েন করার পর থেকে আজ পর্যন্ত লাগাতার খেটে চলেছেন বিজেপির প্রত্যেকটা নিচু স্তরের কার্যকর্তা 2021-এর ওই প্রচন্ড মার খাওয়ার পরেও ঘুরে দাঁড়িয়েছে। তারা সব হারিয়েও ঘুরে দাঁড়িয়েছে। কিছু লোক গদ্দারি করেছে, পালিয়ে গেছে, কিন্তু বাকি সবাই রয়ে গেছে। ঘা শুকনো হয়নি এখনো, কিন্তু তারা লড়াইয়ের ময়দানে আছে। আর এটাই কিন্তু একটা দৃষ্টান্ত যে তারা সবাই চাইছে পরিবর্তন হোক। এই রাজ্যে অভয়ের মা বাবা রাস্তায় হাঁটে, মায়ের কপাল ফুলে যায় লাঠির আঘাতে। পুলিশের অত্যাচারের বিরুদ্ধে সবাই সরব হয়। মিথ্যে কেসে ইউটিউবার থেকে শুরু করে সমস্ত সাংবাদিকদেরও বেশিরভাগ লোককে ফাঁসানো হয়। ইউটিউবার তো মুড়ি মুরকির মতো কেস খায়, জেলে যায়, চলে। সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে পরিবর্তন আমরা সবাই চাই। শিক্ষিত বেকার যুবক যুবতীরা রাস্তায় আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এত যে খাটছেন শুভেন্দু অধিকারী, এত যে হিন্দু সবকিছু হচ্ছে, আদৌ কি পরিবর্তন চান এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী? কারণ এই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সবাই, প্রায় বুদ্ধিজীবী যারা আর কি এই ভাড়ায় খাটেন, তারা পর্যন্ত একটা ন্যারেটিভ তৈরি করেছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা কেন্দ্র বিজেপি চায় না এই রাজ্যে পরিবর্তন হোক। তার কারণ হচ্ছে দিদি মোদী সেটিং আছে। যদিও সেটিং এর গল্পটা এখন আর খাটে না, তবুও কোথাও যেন গিয়ে একটা বলা হয় যে মোদী চায় না। আজ আমি আপনাদের সামনে ভেঙে দেখাচ্ছি মোদী চায় কি মোদী চায় না। আসলে এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 22শে আগস্ট আমাদের রাজ্যে এসেছিলেন, মনে আছে নিশ্চয়ই। 22শে আগস্ট দমদমে তিনি এসেছিলেন, দমদম গ্রাউন্ডে, যেখানে তিনি বক্তব্য রেখেছেন। তো সেখানে বক্তব্য একটা অংশ তার ছিল না, আমি বলবো না, তার বক্তব্য আপনি শুনুন, মন দিয়ে শুনবেন, কিন্তু শুনুন। साथियों, इस बार लाल किले से मैंने देश की एक बहुत बड़ी चिंता की चर्चा की है। ये चिंता घुसपैठ के बढ़ते खतरे की है। कोलकाता के, पश्चिम बंगाल के लोग समय से आगे की सोचते हैं, इसलिए आपके बीच मैं लगातार इस बहुत बड़ी राष्ट्रीय चुनौती की चर्चा करता रहा हूं। आजकल आप देखते हैं, जिन देशों को विकसित कहा जाता है, जिनके पास संसाधनों की कोई कमी नहीं है, वहां घुसपैठियों के खिलाफ मुहिम चल रही है। ये देश अब घुसपैठियों को ज्यादा नहीं सह सकता। घुसपैठियों को निकालना चाहिए कि नहीं निकालना चाहिए? घुसपैठिए जाने चाहिए कि नहीं जाने चाहिए? उनको भगाना होगा कि नहीं भगाना होगा? कौन भगा सकता है? कौन भगा सकता है? घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है?
घुसपैठियों से बंगाल को कौन मुक्त करा सकता है? साथियों, मोदी नहीं, भाजपा नहीं, आपका एक वोट करा सकता है, आपका एक वोट। শুনলেন, তার বক্তব্য পরিষ্কার ছিল, পরিষ্কার তিনি বলেছেন যে অনুপ্রবেশ নিয়ে আসলে ভয়ঙ্কর সমস্যা কোথায় জানেন? ভয়ঙ্কর সমস্যাটা আপনাকে আজকে বুঝতে হবে। আচ্ছা, নরেন্দ্র মোদী সম্বন্ধে আপনার ধারণা কি? এই যে পাকিস্তান থেকে বিভিন্ন সময় আক্রমণ হয়েছে ভারতবর্ষের বুকে, তার প্রতিবাদে অ্যাকশনে নেমেছে কে? কোন প্রধানমন্ত্রী? আপনি চোখ বন্ধ করে বলুন তো, ভারতবর্ষ যেদিন থেকে স্বাধীন হয়েছে তারপর থেকে আজ পর্যন্ত সবচেয়ে বেশি পাকিস্তানকে কড়া জবাব দিতে পেরেছে কে? আপনি চোখ বন্ধ করে বলে দেবেন নরেন্দ্র মোদী। সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2 এবং অপারেশন সিঁদুর একদম লাগাম ছাড়া আক্রমণ করে পাকিস্তানকে নাস্তানাবুদ করে দিয়েছে। পাকিস্তান বাধ্য হয়েছে সবকিছুকে মেনে, ক্ষতি মেনে চুপ করে যেতে, কারণ ভারতের সামনে দাঁড়ানোর ক্ষমতা পাকিস্তানের আর নেই। অর্থাৎ ভারতবর্ষের উপর আক্রমণ করলে নরেন্দ্র মোদীর অবস্থান হচ্ছে পরিষ্কার যে দেশের জন্য ভিড়ে যাও, কোনো ঠিকানা নেই, কোনো ভাবনা চিন্তা নেই, আগে লড়াই লড়ো, কারণ দেশের সুরক্ষা দেশের জন্য আগে। আর এখানে কিন্তু নরেন্দ্র মোদী যে কথাগুলো বলেছেন তার প্রমাণই হচ্ছে তিনি চান দেশের সুরক্ষা, তাই না? তিনি কি বললেন? তিনি বললেন বাংলাদেশি অনুপ্রবেশকারী। এই সমস্যাকে মেটাতে হবে কি করে? দেখুন, আজকে যে পরিস্থিতি আছে বাংলাদেশ, আমি কেন বলছি নরেন্দ্র মোদী কেন করবেন পরিবর্তন? হ্যাঁ, আমি বলছি নরেন্দ্র মোদী পরিবর্তন চান। কেন? তার কারণ যে নরেন্দ্র মোদী দেখছেন কি বাংলাদেশ, মনে রাখবেন বাংলাদেশের যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি ঠিক হয়ে যেত যদি শেখ হাসিনা ওখানে থাকতো, তাহলে কিন্তু অনেকটাই চাপ কম থাকতো আমাদের দেশের সুরক্ষার জন্য, অনেকটাই চাপ কম থাকতো। কিন্তু যেই মুহূর্তে বাংলাদেশে শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে ইউনূস ক্ষমতা এসছে, সেদিন থেকে বাংলাদেশের অবস্থান আপনারা লক্ষ্য করে দেখেছেন। ভারত বিদ্বেষী কথাবার্তা এবং পাকিস্তানের সঙ্গে সমর্থন করা, চীনের পাশে যাওয়া, যদিও চীন আজকে ভারতের পাশাপাশি এসে গেছে, পাকিস্তান এখনো পর্যন্ত আমাদের বিপদ মানে পাকিস্তান সরাসরি আক্রমণে কিচ্ছু করতে পারে না, ওই চোরাগপ্ত আক্রমণ করায়, এর বাইরে কিচ্ছু না, তাও এখন পারছে না। বাংলাদেশের মধ্যে মৌলবাদী যে সমস্ত জেহাদি যারা মানসিকতার লোকেরা আছে, তারা কিন্তু আজকে উগ্রতার সঙ্গে রাস্তায় আছে। তারা বারবার ভারত বিদ্বেষী কথা বলেছেন, এমনকি কলকাতা দখল করবো বলেও বলেছেন। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আয় না, আমরা কি ছেড়ে দেবো নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। অর্থাৎ বাংলাদেশের একটা টেন্ডেন্সি এখন হয়ে গেছে যে রাজাকাররাই আমার বাপ, ভারত আমার শত্রু। একদিন ভারতবর্ষ রাজাকারদের হাত থেকে বাঁচিয়েছিল বাংলাদেশকে স্বাধীন করেছিল, কিন্তু আজকের বাংলাদেশ সেই বাংলাদেশ নয়। বাংলাদেশ সেই সমস্ত লোকের এখনো আছে যারা ভারতবর্ষকে বন্ধু ভাবেন, বাকি সব দেশটাকে শত্রু দেশ ভাবে এবং তারা জেহাদ করব এটা ভেবে রেখে দিয়েছে। তো সেই মানসিকতা ভারতবর্ষের বুকে ক্ষতি করার চিন্তা করছে। এবং পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এটা একটা ভয়ঙ্কর জায়গা। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক যেভাবে বাংলাদেশ গড়ে তুলেছে, যেভাবে ভারতের 7 সিস্টারকে ইউনূস বলেছিল তুলে দেবো, মানে এমন করছে যে ইউনূস তুলেই দেবে, 7 সিস্টার দখল করে নেবো, এই কথাও অনেক কাঠমোল্লার বাচ্চারা বলেছে বাংলাদেশের। সেদিন থেকে কিন্তু ঠিক হয়ে গেছিল যে ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ। ভেবেছিলাম আমরা হয়তো বা শেখ হাসিনা ফিরে যাবেন, কিন্তু এখন পরিস্থিতি সেই জায়গায় নেই। তাই বাংলাদেশের সমস্ত মৌলবাদী যারা আছে তাদের যে কুনজর, পাকিস্তানের সঙ্গে ষড়যন্ত্র করে বাংলার বুকে কোনো কিছু যদি ঘটিয়ে দেয় বা কোনো উগ্রপন্থী যদি ঢুকে পড়ে, সেগুলো বাঁচানোর জন্য কিন্তু বাংলা সরকারের বদলের দরকার আছে। আজকে আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোন জায়গায় আছে। তলানি বলবো না, তলানির চেয়ে খারাপ জায়গায় আছে। বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে সীমান্তবর্তী রাজ্য, এই রাজ্য 5টা রাজ্যের উপর দিয়ে যায়। বাংলাদেশ আর ভারতের সঙ্গে সীমান্ত 5টা রাজ্যের সঙ্গে ভাগ হয় এবং তার মধ্যে সবচেয়ে বেশি অংশ হচ্ছে পশ্চিমবঙ্গ। বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমান্ত 2217 কিলোমিটার। অর্থাৎ শুধু বাংলাদেশ আর ভারতের মধ্যে যে জায়গা, সেখানের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের অবস্থান আছে, মানে পশ্চিমবঙ্গে ঢোকার জায়গা, বাংলাদেশের ভেতর দিয়ে ঢোকার জায়গা হচ্ছে 2217 কিলোমিটার। এরপরে যে রাজ্যটা সবচেয়ে বেশি বাংলাদেশের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে ত্রিপুরা, 856 কিলোমিটার। কিন্তু ত্রিপুরায় কোন সরকার? ত্রিপুরা হচ্ছে বিজেপি সরকার, চিন্তা নেই। এরপরে যে পার্টটা সেটা হচ্ছে মেঘালয়, কিন্তু মেঘালয় একটা ছোট্ট জায়গা, মেঘালয়ের সঙ্গে রয়েছে 443 কিলোমিটার। এখানে কিন্তু এনপিপি সরকার চলছে। এর পরের স্টেট হচ্ছে আসাম, 263 কিলোমিটার হচ্ছে ভারত আর বাংলাদেশের সীমারেখা, যেটা আসামের মধ্যে দিয়ে আছে। এখানে কোন সরকার আছে? বিজেপি। মানে আসাম সেফ, ত্রিপুরা সেফ রয়েছে মেঘালয়, এবং তারপর হচ্ছে মিজোরাম।
মিজোরাম হচ্ছে 180 কিলোমিটার, এখানে আছে জেপিএম এর সরকার। এই যে 5টা রাজ্য, এই 5টা রাজ্যের মধ্যে সবচেয়ে বিপজ্জনক জায়গায় যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, যেখানে 2217 কিলোমিটার শুধু ভারত আর বাংলাদেশের মধ্যে যে সীমারেখা, পশ্চিমবঙ্গের মধ্যে সেটা রয়েছে, মানে পশ্চিমবঙ্গের লাগোয়া জায়গা। তাই বিপদ সবচেয়ে বেশি কিন্তু পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে হবে। আসামে বিপদ নেই, ত্রিপুরায় বিপদ নেই, কারণ সেখানে বিজেপি সরকার। তাই এই রাজ্যে কিন্তু বিজেপি সরকার আসার দরকার আছে, কারণ তৃণমূল কংগ্রেস কখনোই বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে কিচ্ছু বলে না, কিচ্ছু বলে না। একদিন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের নিয়ে চিৎকার করতেন, আজ মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশকারীদের নাম বাদ গেলে চিন্তা করছেন যে ভোটার লিস্ট থেকে যেন একটাও নাম বাদ না যায়, মানে তার লক্ষ্য কিন্তু ভুয়ো ভোটার, অনেকে বলছে অভিযোগ এটা। তাই এই রাজ্যে জামাই আদরে থাকে কিন্তু অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমানরা। তাই এই রাজ্যে, এই রাজ্যটা হচ্ছে সেই জায়গায় চিন্তার জায়গা। যেভাবে একদিন কাশ্মীর চিন্তার জায়গা ছিল, আজ কিন্তু বাংলা চিন্তার জায়গা আছে। কাশ্মীর আজকে চিন্তার জায়গা নেই, কিন্তু একদিন ছিল, আজকে বাংলা সেই জায়গা আছে। একদিন কাশ্মীর থেকে হিন্দুরা পালিয়ে গেছিল, পালাতো, আর পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে এসছে। অর্থাৎ কোথাও যেন গিয়ে কোথাও যেন সিমিলারিটি হচ্ছে বলে কিন্তু অভিযোগ। এবং এই অভিযোগ যখন চলছে তখন কিন্তু আবার নেপালেও হয়ে গেছে একটা জায়গা, সেটা গণ অভ্যুত্থান। নেপালে গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু সেখানে বেশ কিছু জিনিস কিন্তু অনেকের মনের মধ্যে স্ট্রাইক করে গেছে, কারণ নেপালের সঙ্গেও ভারতবর্ষের সীমারেখা 5টা রাজ্যের মধ্যে দিয়ে চলে। 5টা রাজ্য, 5টা রাজ্যের মধ্যে হচ্ছে বিহার, ইউপি, উত্তরাখণ্ড, সিকিম আর পশ্চিমবঙ্গ। এর মধ্যে বিহার এনডিএ সরকার, ইউপি বিজেপি সরকার, উত্তরাখণ্ড বিজেপি সরকার। এর মধ্যে সবচেয়ে বেশি নেপালের সঙ্গে যে রাজ্যের সীমারেখা রয়েছে সেটা হচ্ছে বিহার, 726 কিলোমিটার। এখানে কিন্তু রয়েছে এনডিএ সরকার, মানে নীতিশ কুমার এবং বিজেপির যৌথ এনডিএ সরকার রয়েছে। এরপরেই হচ্ছে আপনার ইউপি, 550 কিলোমিটার, যোগীর রাজ্য, বিজেপির রাজ্য, চিন্তা সেখানে নেই। তারপরে রাজ্য হচ্ছে 275 কিলোমিটার উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড বিজেপি, চিন্তা এখানেও নেই। এরপরে যে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ। এই পশ্চিমবঙ্গ হচ্ছে নেপালের সঙ্গে 100 কিলোমিটার সীমারেখা, মানে সীমান্ত রেখা রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে। আর তারপরে রয়েছে কিন্তু সিকিম। সিকিম হচ্ছে 99 কিলোমিটার। সিকিম হচ্ছে এসকেএম এবং ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই পরিষ্কারভাবে যদি আপনি দেখেন তাহলে দেখবেন বাংলাদেশ এবং নেপাল দুটোরই সীমান্ত রেখা বা দু দেশের সঙ্গে সীমান্ত রেখা যাদের সঙ্গে ভাগাভাগি হয় তার মধ্যে পশ্চিমবঙ্গ কিন্তু রয়েছে। সবচেয়ে বেশি বাংলাদেশের সঙ্গে রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ, আর তারপরে চতুর্থ স্থান মানে নেপালের সঙ্গে সম্পর্কে চতুর্থ জায়গায় রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ। আর নেপাল থেকে কিন্তু বহু পাকিস্তানি ঘুষপেটিয়া বলুন বা অনুপ্রবেশকারী বলুন ঢোকে, যেভাবে বাংলাদেশ থেকে ঢোকে আমাদের এই রাজ্যে, পশ্চিমবঙ্গ হয়ে ভারতবর্ষের বুকে ঢোকে, ঠিক একইভাবে কিন্তু নেপালের হয়ে বহু পাকিস্তানি ঢুকেছে। আপনারা জানেন সীমা হায়দারের নাম, সেও কিন্তু নেপালের বর্ডার দিয়ে ঢুকেছিল। বহু জঙ্গি তারা নেপালের বর্ডার দিয়ে ঢুকে যায় এবং ঢোকে এই রকম জায়গা দিয়ে। পশ্চিমবঙ্গে যেহেতু সুবিধা আছে সেখান দিয়ে ঢোকে। এইগুলো কিন্তু দেখার ব্যাপার আছে, অর্থাৎ এই জায়গাগুলো কিন্তু দেখার ব্যাপার আছে। কাজে সীমারেখা, সীমান্ত রেখা দেশের স্বার্থে হলো পশ্চিমবঙ্গের কিন্তু ক্ষমতা দখল করতে হবে বিজেপিকে, অর্থাৎ বিজেপিকে পরিবর্তন করতে, মানে বিজেপিকে পরিবর্তন যে করতে হবে বা সরকারকে যে ফেলতে হবে, এর মধ্যে মোদিজিরও কিন্তু অবদান থাকবে, মানে মোদিজিও চান। তাই যারা বলছেন বা যারা রটাচ্ছেন যে মোদি চায় না, শুভেন্দু হাজার চেষ্টা করলেও এই রাজ্যে পরিবর্তন হবে না, দিদি মোদি সেটিং আছে, এই সমস্ত কিছু কিন্তু এই প্রতিবেদন দেখার পরে আপনার মন থেকে কেটে যাবে। এবং আপনি যত বেশি এই প্রতিবেদনটাকে শেয়ার করবেন তত বেশি মানুষের মনের মধ্যে পরিষ্কার হয়ে যাবে যে না, দেশের স্বার্থে মোদিজি সবার উপরে যান। তাই দেশের স্বার্থে তিনি আমেরিকার চোখ রাঙানিকে উপেক্ষা করে রাশিয়া থেকে ক্রুড অয়েল কেনেন এবং বিক্রি করেন। দেশের স্বার্থে তিনি আজও যতই ট্যারিফ চাপিয়ে দিক চীনের সঙ্গে কথা বলেন এবং অম্লান বদনে ভারতবর্ষের জন্য যা যা ঠিক হবে সেটা তিনি করেন। তাই দেশের স্বার্থ সবার উপরে তিনি দেখেন, দেশের স্বার্থ সবার উপর দেখেন বলে তিনি কিন্তু অপারেশন সিঁদুর করেন, সার্জিক্যাল স্ট্রাইক 1, সার্জিক্যাল স্ট্রাইক 2 করেন, অর্থাৎ কোনো কম্প্রোমাইজ নেই দেশের স্বার্থে। কারণ একটাই, কারণ মোদিজি সেই আদর্শে বিশ্বাস করে যে আদর্শে বিশ্বাস করে বহু মানুষ দেশের জন্য নিজেকে উৎসর্গ করে দিয়েছে, সেটা হচ্ছে তেরা বৈভব অমর রহে মা, হাম দিন ছা রহে না রহে।
এই চিন্তা ভাবনায় থাকা নরেন্দ্র মোদী যতদিন আছেন দেশের প্রধানমন্ত্রী ততদিন পর্যন্ত দেশের স্বার্থে তিনি কিন্তু কাজ করে যাবেন। যেখানে প্রশ্ন হচ্ছে দেশের সুরক্ষা, সেখানে মোদীজি কোনো কম্প্রোমাইজ করেন না। আর এই মুহূর্তে পশ্চিমবঙ্গ যদি না সরকার বদল হয়, যদি না বিজেপি সরকার আসে, তাহলে দেশের সুরক্ষা কিন্তু বিঘ্নিত হবে। যতই লোকে বলুক দেশের সীমান্ত পাহারা দিচ্ছে বিএসএফ, তাহলে ঢুকছে কেন? এই প্রশ্নের উত্তর এটাই হবে যে পুলিশ রয়েছে তাহলে চুরি হচ্ছে কেন, পুলিশ রয়েছে তাহলে খুন হচ্ছে কেন? কারণ একটাই, দুষ্কৃতীরা ঢোকার জায়গা খোঁজে। আর ভারতবর্ষ আর বাংলাদেশের মধ্যে যে বর্ডার, সেই বর্ডারের মধ্যে পশ্চিমবঙ্গে বহু জায়গা কাঁটাতারের বেড়া লাগানো যায়নি, কারণ পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। এবং পশ্চিমবঙ্গ সরকার বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের সাদরে অভ্যর্থনা জানায়, জামাই আদরে রাখে, তাদেরকে ভোটার কার্ড দেওয়া থেকে শুরু করে আধার কার্ড সবই করে দেয় বলে অভিযোগ। এবং এই রাজ্যে বাংলা ভাষা বলে বলে বাংলাদেশ থেকে আসা বাংলাদেশিরা সহজেই মিশে যেতে পারে। তাই চিন্তা আমাদের বেশি, এবং দেশের চিন্তার জন্য মোদিজিরও চিন্তা বেশি এই রাজ্যকে নিয়ে। আমি আপনাদের সামনে প্রত্যেকটা যুক্তি দাঁড় করালাম। এবার আপনি বলুন তো, আমি ঠিক বললাম না ভুল? আপনার কি মনে হচ্ছে? এরপরে মনে হচ্ছে যে মোদি দিদি সেটিং হবে দেশের স্বার্থকে ছেড়ে দিয়ে রাজনৈতিক কোনো স্বার্থের জন্য? প্রশ্নটা আপনার কাছে রইল। যে প্রধানমন্ত্রী দেশের জন্য সবকিছু করতে পারেন, সেই প্রধানমন্ত্রী দেশের জন্য কম্প্রোমাইজ করবে তৃণমূলের সঙ্গে? আপনি কি ভাবছেন জানাবেন, কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম। প্রতিবেদনটা দেখার পরে আপনার যদি মনে হয় আমি প্রত্যেকটা যুক্তি ঠিক দিয়েছি, তাহলে শেয়ার করবেন, সবাইকে জানাবেন, সবাইকে জাগাবেন। কারণ এইভাবে এই বাংলার বুকে যারা টিকে থাকতে চাইছে ভোট ভাগ করে, তারা যেন না পারে। এটাই হচ্ছে রুদ্রবার্তা। এখানে সবকিছু থাকবে যুক্তি দিয়ে, কোনো ফেক নিউজ নেই। ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের রুদ্রবার্তাতেই। প্রতিবেদনটা ভালো লাগলে লাইকও করবেন, এবং তার সাথে সাথে নতুন এসে থাকলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপনজনে তারপর যাবেন। খুব ভালো থাকুন, আসি। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।